একবার ভাবুন তো, মানুষ কতটা ভয়ঙ্কর হলে নিজের বউকে কেটে টুকরো টুকরো করে তার শরীরের মাংস তার নিজের বন্ধুকে খেতে দেয়। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে আমাদের আজকের গল্পে। কিন্তু কথা হলো, কেন ওই লোকটা তার বউয়ের মাংস তার বন্ধুকে খেতে দিয়েছিল? কি ঘটেছিল তার জীবনে? এই গল্পটা দেখার পর এটা আমার ব্রেনে থেকে গিয়েছিল বেশ কয়েকদিন। এমনই এক টুইস্ট আর সাসপেন্সে ভরা গল্প নিয়ে হাজির হয়েছি। আজ গল্পটিতে এমন কিছু বিষয় আছে যা আপনার রাতের ঘুম হারাম করে দিতে পারে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন। শুরু করছি গা হিম করা এক গল্প। শুরুতেই কেরালার একটা ছোট্ট গ্রাম দেখা যায়। এই গ্রামের নাম হলো কুচিয়া। এই গ্রামটা শহর থেকে অনেক দূরে দুর্গম পাহাড়ি এলাকার ভিতরে ছিল। একদিন দেখা যায় ওই গ্রামে একটা কুকুর একটা পলিথিনের ব্যাগ দেখে সেটা কামড়াতে থাকে। কুকুরটা যেই প্লাস্টিকের ব্যাগটা ওখান থেকে সরিয়ে ফেলে, তখন সেখানে মানুষের একটা পা বেরিয়ে আসে। মানে কোনো মানুষকে হত্যা করে তার পা কেটে কেউ পলিথিনে মুড়িয়ে এখানে ফেলে গেছে। অবলা প্রাণী কুকুরটা প্লাস্টিকের ব্যাগটা মুখে নিয়ে চলে গেল। সেখানে ওই কাটা পা পড়ে থাকে। অন্যদিকে মধু নামের এই লোকটাকে দেখা যায়। মধু পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, আর কিছুদিন হলো তাকে একটা পাহাড়ি এলাকায় অর্থাৎ ওই পুচিয়া গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবার সে তার ছুটি কাটিয়ে তার কর্মস্থলে ফিরে যাচ্ছিল। ওই দিন মধু একটা বাসে করে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাসটা কিছু দূর যাওয়ার পর মধু সেই বাস থেকে নেমে যায় এবং সেখানকার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে একটা জিপ গাড়িতে উঠে বসে। আসলে কুচিয়া গ্রামটা অনেকটা ভেতরে, আর যেখানে পুলিশ স্টেশন ছিল সেখানে সাধারণত কোনো বাস যাতায়াত করে না। যাই হোক, মধু জিপে করে বাকি পথটা যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়ির ড্রাইভার মধুকে বলে, স্যার, পুলিশ স্টেশন পর্যন্ত এই গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না, বাকি রাস্তাটা পায়ে হেঁটেই যেতে হবে। তখন কোনো উপায় না পেয়ে মধু গাড়ি থেকে নেমে পড়ে এবং সেখান থেকে আবারও হাঁটতে শুরু করে। কিছুটা দূর হাঁটার পর মধু দেখতে পায় জঙ্গলের ভেতরে বেশ কিছু জায়গায় মানুষের রক্ত ছিটিয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে সেখান থেকে দ্রুত হাঁটতে থাকে। এরপর একটা সময় পুলিশ স্টেশনের কাছাকাছি এসে একটা পাথরের ওপর বসে কিছুটা বিশ্রাম নেয়, আর তার ব্যাগ থেকে মদের বোতলটা বের করে খাওয়ার জন্য একটা গ্লাসে ঢেলে নেয়। এমন সময় রাম নামের একজন লোক চলে আসে তার কাছে, এসে বলে, আমার শিফট শেষ হয়ে গেছে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি, 7 দিন পর আবার আসবো। তার কথা শুনে বোঝা যায় সেও মধুর মতো পুলিশ ডিপার্টমেন্টেরই লোক। আসলে মধুর সাথে এই পুলিশ স্টেশনে আরো কয়েকজন শিফট ভাগ করে ডিউটি করে, আর রাম তাদেরই একজন। ওখানে তারা অনেক সময় গল্প করে। কিছুক্ষণ পর ওই লোকটা চলে যায়। এরপর মধু আবারও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু একটা জায়গায় এসে মধু দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় পুলিশের সাইনবোর্ডটা নিচে পড়ে আছে। মধু তখন সাইনবোর্ডটা উঠিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে পুলিশ স্টেশনে পৌঁছায়। ফাইনালি মধু পুলিশ স্টেশনে পৌঁছলে দেখা যায় এটা কোনো সাধারণ পুলিশ স্টেশনের মতো ছিল না। যেহেতু এটা একটা পাহাড়ি দুর্গম এলাকায় অবস্থিত, তাই এটা বাইরে থেকে দেখতে একদমই পুলিশ স্টেশনের মতো লাগে না। মধু যখন স্টেশনে ফিরে আসে তখন তার এক সহকারী বলে, স্যার, আপনি ফিরে এসেছেন, ভালোই হয়েছে। কাল আমার একটা বিয়ে বাড়ির দাওয়াত আছে। এবং দেখা যায় অফিসে এসে মধু তার সাথে আনা একটা মাংসের ব্যাগ ফ্রিজে রেখে দেয়। এরপর মধু তার সহকারীর কাছে জিজ্ঞেস করে, তুমি কি শিওর প্রভু কালকেই আসছে? আসলে প্রভু হচ্ছেন আরেকজন পুলিশ অফিসার, যার কিনা মধুর সাথে এখানে ট্রান্সফার হয়েছে। তখন ওই সহকারী মধুকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, প্রভু স্যার আমাকে বলেছে সে কাল সকালেই চলে আসবে। তো ওই দিন মধু আর ওই পুলিশ সহকারী একসাথে খাওয়া দাওয়া করে এবং একটু পরে মধু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মেশিনের শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর মধু দুজনের জন্য চা বানিয়ে নিয়ে বাইরে এসে দেখে তার সহকারী মেশিনের সাহায্যে অফিসের সামনে থাকা ঘাসগুলো ছোট ছোট করে কাটছে। এরপর দেখা যায় মধু চা খাচ্ছে আর তার সহকারীর সাথে গল্প করছে। ঠিক ওই সময় একজন মহিলা তার 2 ছেলেকে নিয়ে এই পুলিশ স্টেশনের দিকে আসে। মধু তাদের দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে বলে, এটা পুলিশদের এরিয়া, সাধারণ লোকেদের এখানে ঢোকা নিষেধ। তখন ওই মহিলার বড় ছেলে বলে, স্যার, কয়েক বছর আগে আমার বাবা এখানে চাকরি করত, তাই এই এরিয়াটা একটু ঘুরে দেখতে এসেছি, কিছুক্ষণ ঘুরে দেখেই আবার চলে যাব। এটা শুনে মধু তাদেরকে ঢোকার অনুমতি দেয়। তখন ওই মহিলা ছোট ছেলে বলে, মা, গাড়ির চাবিটা কোথাও খুঁজে পাচ্ছি না, চাবিটা মনে হয় আশেপাশে কোথাও ফেলে এসেছি। তখন ওই ছেলেটা চাবি খোঁজার জন্য পেছনের দিকে ফিরে যায়, আর এদিকে বড় ছেলেটা তার মাকে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানকার আবহাওয়া একদম চেঞ্জ হয়ে যায়, আর সেখানে থাকা টাওয়ারের ফ্যান ঘুরতে শুরু করে। মধু এটা দেখে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে আর বজ্রপাত শুরু হয়ে যাবে। এটা দেখে সে সেই মহিলা
মহিলা আর তার ছেলেকে গিয়ে বলে, ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঝড় সহ বজ্রপাত শুরু হয়ে যাবে, তাই আপনারা দয়া করে ভিতরে গিয়ে বসুন। কিন্তু ওই মহিলা বলে, আমার ছোট ছেলেটা চাবি খুঁজতে গিয়েছে, এখনো ফিরে আসেনি। তখন মধু বলে, ম্যাডাম আপনি ভিতরে গিয়ে বসুন, আপনার ছেলে এক্ষুনি চলে আসবে। তারা ভিতরে গিয়ে বসলে মধু ভেতর থেকে দরজাটা আটকে দেয়। সে ওই মহিলাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার স্বামী এখানে কত বছর আগে চাকরি করত? মহিলা জানায়, আমার স্বামী প্রায় 20 বছর আগে এখানে চাকরি করত। মহিলা মধুর সাথে গল্প করছিল, এরই মধ্যে খুব জোরে বজ্রপাত হয়। এর ফলে ওই মহিলা আর তার বড় ছেলে দাঁড়িয়ে পড়ে। তারা ভয় পেয়ে যায়, কারণ ওই মহিলার ছোট ছেলে তো এখনো ফিরে আসেনি। ওই মহিলা কাঁদতে কাঁদতে বলে, আমার ছোট ছেলে এখনো ফিরে আসেনি, আমি বাইরে যেতে চাই, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। মধু তখন ওই মহিলার বড় ছেলেকে জোর করে ধরে রাখে আর ওই মহিলাকে বলে, আপনি দয়া করে বাইরে যাবেন না, কারণ বাইরে এখনো ভয়ঙ্কর ভাবে বজ্রপাত হচ্ছে, আমি বিষয়টা দেখছি। এটা বলে মধু জানলার কাছে গিয়ে দাঁড়ায়। এদিকে ওই মহিলার বড় ছেলে দরজা খুলে তার ভাইকে খোঁজার জন্য ছুটে যায়। মধু তখন ওই ছেলেটার পিছু পিছু বেরিয়ে পড়ে আর মধুর পিছে পিছে ওই মহিলাটাও বাইরে আসে ছেলেকে খোঁজার জন্য। এরপর মধু হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আর এটা দেখা যায়, একটু আগে যে বজ্রপাত হয়েছিল তাতে ওই মহিলার ছোট ছেলে মারা গিয়েছে আর সে রাস্তা পাশে পড়ে আছে। মহিলাটা তার ছেলেকে এই অবস্থায় দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন মধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর কিছুক্ষণের পর সেখানে একটা অ্যাম্বুলেন্স এসে ওই মহিলাকে তার মৃত ছেলের লাশ সহ নিয়ে যায়। তো পরের দিন সকালে মধুর সহকর্মী তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর যাওয়ার সময় বলে, স্যার আমি চলে যাচ্ছি, একটু পরে প্রভু স্যার চলে আসবে। এটা বলে সে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রভু চলে আসে। এখানে তাদের কোথা থেকে বোঝা যায় মধু আর প্রভু ছোটবেলা থেকেই বন্ধু, তারা একসাথে বড় হয়েছে, এমনকি একই জায়গায় চাকরি করছে। এরপর তারা বাইরে কাঁটাতারের কাছে একটা নষ্ট অ্যান্টেনা ঠিক করতে যায় আর সেটা ঠিক করার পর তারা দুজনে ভেতরে গিয়ে একসাথে খেতে বসে। তখন প্রভু মধুর রান্না করা মাংস খেয়ে বলতে থাকে, অসাধারণ রান্না করেছো তুমি। কিন্তু দেখা যায় মধুর সামনে মাংস থাকা সত্ত্বেও সে মাংস খায় না, মধু শুধুমাত্র কলা দিয়ে ভাত খেতে থাকে। তখন প্রভু বলে, মাংসটা রান্না আসলে অসাধারণ হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। কিন্তু মধু প্রভুকে বলে, আমি এখন খাবো না, আমার একটু পেট খারাপ হয়েছে, তুমি খেয়ে নে। আসলে মধুর এই মাংস না খাওয়ার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো এর কিছুক্ষণ পরেই দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ে এসে জঙ্গলের ভেতরে রোমান্স করতে থাকে। প্রভু তখন দূরবীন নিয়ে সেই দৃশ্য দূর থেকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। এদিকে দেখা যায় প্রভু যখন দূরবীনটা নিয়ে রুমে গিয়েছিল তখন তাকে দেখে মধুর একটু সন্দেহ হয়, তাই সে প্রভুর পিছু করতে করতে ওই জায়গায় চলে আসে এবং এসে দেখতে পায় প্রভু খুব সুন্দর দৃশ্য দূরবীন দিয়ে দেখছে। তখন মধু ছেলে মেয়ে দুটোর কাছে গিয়ে তাদেরকে বলে, তোমরা এখানে এসে কি করছো? এটা পুলিশের এরিয়া আর এসব উল্টোপাল্টা কাজ করার জায়গা না। কিন্তু মেয়েটা উল্টে খেপে গিয়ে মধুকে বলে, আমরা তো এখানে ঘুরতে এসেছি, ঘোরা শেষ হলেই এখান থেকে চলে যাব, তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি শুধু শুধু আগ বাড়িয়ে কথা বলছেন কেন? মধু তখন রেগে গিয়ে বলে, পুলিশের এরিয়ার ভিতরে এসে পুলিশকে ধমক দিচ্ছ? এখান থেকে এখনই বের হও, না হলে আমি তোমাদেরকে মারধর করে বের করে দিতে বাধ্য হব। মধুর এই কথা শুনে ছেলে মেয়ে দুটো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রভু মধুর কাছে এলে প্রভু বলে, তোমার সমস্যাটা কি? ভালোই তো এনজয় করছিলাম, মাঝখান থেকে তুমি এসে সব বাধা দিয়ে দিলে। তার এই কথা শুনে মধু তাকে ধমক দিয়ে অফিসের দিকে নিয়ে যায় আর এখান থেকে বোঝা যায় প্রভুর চরিত্রে কিছুটা সমস্যা আছে। যাই হোক, এসব কথা বলে তারা যখন রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে ঠিক তখনই তারা দেখে সিনিয়র পুলিশের গাড়ি তাদের স্টেশনের দিকে আসছে। এটা দেখে তারা দুজনে ভয়ে দৌড়ে এসে পুলিশের ড্রেস পরতে শুরু করে। তো কিছুক্ষণ পর জুসিমের একজন পুলিশ অফিসার কিছু কনস্টেবল নিয়ে এখানে আসে। আসলে তারা এখানে একটা খুনের তদন্ত করতে এসেছিল। ঠিক তখনই ওই পুলিশ অফিসার জুসির ফোনে একটা কল আসে। সে তার ফোনে কার সাথে রাগারাগি করে কথা বলছিল। তখন জুসির ড্রাইভার মধুকে বলে, কিছুদিন আগে স্যারের ওয়াইফ তার এক বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে আর সেই কারণে স্যার প্রচন্ড রেগে আছে, তাই সে এখন তার লয়ারের সাথে এইভাবে কথা বলছে আর এই কারণে তার মেজাজ সবসময় গরম থাকে, যার কারণে সে নিজের রাগ অন্যের ওপর ঢালে। এর কিছুক্ষণ পর একটা ইমার্জেন্সি কল আসায় সেখান থেকে তারা সবাই চলে যায়। অন্যদিকে দেখা যায় মধু আর প্রভু রুমে বসে একসাথে কার্ড খেলছিল। ঠিক তখনই ওয়াকি টকির মাধ্যমে শুনতে পায় স্টেশনের পাশেই একটা কাটা হাত পাওয়া গেছে। এসব শুনে প্রভু বলে, এমন জঘন্যভাবে মেরেছে, তাহলে নিশ্চয়ই লোকটা অনেক ভয়ঙ্কর। তোমার কি মনে হয় মধু? মধু বলে, এটা জানার যদি আমার এত ইচ্ছে থাকতো তাহলে আমি ওই ঘটনার
ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতাম, এখানে থাকতাম না। অন্যদিকে পুলিশ এই কেস ইনভেস্টিগেশন করতে নেমে পড়েছে। তারা খুঁজতে থাকে এটা কার হাত, কে এভাবে মেরেছে, কিন্তু ফরেনসিক টিম সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায় না, আর এর জন্যই তারা খুনিকে শনাক্ত করতেও পারে না। পরের দিন মধু আর প্রভু যখন খাবার খাচ্ছিল, তখন তারা ওয়াকি টকির মাধ্যমে শুনতে পায় আগের দিনে যেখানে কাটা হাত পাওয়া গিয়েছিল সেখানে বডির কিছুটা অংশও পাওয়া গেছে। এটা শুনে প্রভু বলতে থাকে এরা একটু ভালো মতো খেতেও দিবে না। তখন সে তার খাবার নিয়ে বাইরে কুকুরকে দিতে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে ওই কুকুরগুলো মাটিতে কি যেন একটা খুঁড়ছে। বিষয়টা দেখার জন্য প্রভু সেখানে গিয়ে দেখতে পায় কুকুরগুলো মাটি খুঁড়ে একটা কাটা হাত বের করেছে। প্রভু এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই পাশের ছায়া সে দেখতে পায় মধু তার দিকে বন্দুক তাক করে আছে। প্রভু তখন বুদ্ধি করে মধুর হাত থেকে বাঁচার জন্য বলতে থাকে এই কুকুরগুলোর খুব বাজে অভ্যাস হয়েছে, শুধু শুধু যেখানে সেখানে মাটি খুঁড়ে গর্ত করছে। এটা বলে সে হাতটা মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে ঘুরে দাঁড়িয়ে মধুর হাতে পিস্তল দেখে জিজ্ঞেস করে তুমি পিস্তল নিয়ে ঘুরছো কেন? মধু বলে আশেপাশে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তাই পিস্তল নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছি। ঠিক ওই সময় দেখা যায় একটা জিপ গাড়িতে তাদের জন্য পানি নিয়ে আসা হয়। আসলে এটা অনেক দুর্গম এলাকা হওয়ায় আশেপাশে খাবার পানি পাওয়া যায় না, তাই প্রতিদিন গাড়িতে করে তাদের জন্য পানি নিয়ে আসা হয়। এই সুযোগে প্রভু বলে আমার পেটে একটু চাপ দিয়েছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। এই বলে সে ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে যে হাতটা সে দেখেছে নিশ্চয়ই এই খুনটা মধু করেছে। প্রভুর চেহারা দেখে বোঝা যায় যে সে অনেক ভয় পেয়ে গেছে আর অনেক টেনশন করছে। এদিকে মধুর সন্দেহ করে যে হয়তো প্রভু তার সব সত্যটা ধরে ফেলেছে, এই কারণে সে প্রভুকে চোখে চোখে রাখার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর প্রভু ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এরপর সে তার ফোনে চার্জ দিতে থাকে। তখন মধু প্রভুকে বলে চলো আমরা কার্ড খেলি, কিন্তু প্রভু বলে আমার এখন ভালো লাগছে না, পেটটা কেমন যেন করছে। তখন মধু তার পকেট থেকে পিস্তলটা বের করে টেবিলে রাখে আর বলে তুমি বললে তো আমিও কার্ড খেলতে আসি। প্রভু মধুর কথায় ভয় পেয়ে তখন মধু তার পকেট থেকে পিস্তলটা বের করে টেবিলে রাখে আর বলে তুমি বললে তো আমিও কার্ড খেলতে আসি। প্রভু মধুর কথায় ভয় পেয়ে তার ফোনটা সেখানে রেখে কার্ড খেলতে বসে যায়। তারা কার্ড খেলতে শুরু করে দেয়। যখন তারা কার্ড খেলছিল তখন হঠাৎ করে রুমের বাল্বটিতে ডিস্টার্ব দিতে শুরু করে। এটা দেখে প্রভু বাল্ব ঠিক করার বাহানায় তার ফোনের কাছে চলে যায় এবং চুপি চুপি চার্জার থেকে তার ফোনটা খুলে সে পকেটে ঢুকিয়ে নেয়। কিছুক্ষণ পর মধু পেছনে তাকিয়ে দেখতে পায় প্রভু সেখানে নেই আর তার ফোনটাও নেই। মধু বুঝতে পারে প্রভু নিশ্চয় তার ফোন নিয়ে সুযোগ বুঝে ফোন করে সবাইকে তার কথা জানিয়ে দেবে। প্রভু যদি এটা করে মধুর অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই সে প্রভুর পিছু পিছু আসে আর প্রভুকে বলে আমার ফোনের টাকা ফুরিয়ে গেছে, বাড়িতে একটা জরুরি কল করতে হবে, তোমার ফোনটা দাও। প্রভু ফোনটা না দিতে চাইলেও বাধ্য হয়ে তাকে দিতে হয়। এদিকে মধু ফোন করার বাহানায় প্রভুর ফোন থেকে সিমটা খুলে পাথরে ঘষে নষ্ট করে ফেলে। এরপর সেটা আবার আগের মতোই ফোনে সেট করে দেয়। কিছুক্ষণ পর প্রভু যখন সেখানে আসে মধু বলে তোমার ফোনে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে, আমি তো ফোনই করতে পারলাম না। এটা বলে সে প্রভুকে ফোনটা দিয়ে দেয়। তখন প্রভু তার ফোনটা নিয়ে নেটওয়ার্ক চেক করে, দেখে যে মধু ইচ্ছা করে তার ফোনটা নষ্ট করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় পুলিশরা বলতে থাকে ওই মহিলার বডি পার্ট সবকিছু খুঁজে পাওয়া গেছে, কিন্তু একটা হাত এখনো পাওয়া যায়নি। সাথে তারা আবারও বলে ওই মহিলার বডি পার্ট সবকিছু খুঁজে পাওয়া গেছে, কিন্তু একটা হাত এখনো পাওয়া যায়নি। সাথে তারা আরো বলে ওই মহিলার চেহারা একদমই বোঝা যাচ্ছে না, তাই কিছুদিন অপেক্ষা করা লাগবে তার আসল পরিচয় জানার জন্য। শুধু তাই নয়, ওই মহিলার বডির সাথে পুলিশ একটা ফোনও পেয়েছে, তাই তারা সেটা ল্যাবে পাঠায় ফোনের কল লিস্ট, মেসেজ সবকিছু চেক করার জন্য। অন্যদিকে দেখা যায় প্রভু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে শুধু ভাবতে থাকে সেখান থেকে কিভাবে পালাবে, কারণ মধু তাকে নিয়ে সন্দেহ করছে, যে কোনো সময় মধু তার ক্ষতি করে দিতে পারে। এজন্য প্রভু সুযোগ পেয়ে অকিটকির সিগন্যাল পুরোটা অফ করে দেয়, যাতে এলাকায় অকিটকির সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং এটা ঠিক করার জন্য সেখানে কেউ আসে আর এর ফলে সে পালিয়ে যেতে পারে। অন্যদিকে দেখা যায় অকিটকি বন্ধ হওয়ার কারণে সিনিয়র অফিসার যোশী এই স্টেশনের দিকেই আসতে থাকে। তাদের আসতে দেখে প্রভু অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে বেঁচে যাবে। কিন্তু মধু যখন বুঝতে পারে যে সিনিয়র অফিসাররা তাদের স্টেশনের দিকেই আসছে, তখন সে প্রভুর হাত পা বেঁধে নিচের জঙ্গলের মধ্যে ফেলে রাখে। কিছুক্ষণ পর যোশী এসে মধুর কাছে জিজ্ঞেস করে প্রভু কোথায়? মধু বলে স্যার একটু বাইরে হাঁটতে বেরিয়েছে। কিছুক্ষণ পর সিনিয়র অফিসার তার যোশী সেখান থেকে চলে গেলে মধু গিয়ে প্রভুর হাত পা খুলে দেয়, কিন্তু প্রভু সুযোগ বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। প্রভু দৌড়াতে থাকে, এদিকে মধু তার পিছু পিছু ছুটতে থাকে তাকে ধরার জন্য। একটা পর্যায়ে মধু তাকে ধরে ফেলে। তখন তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়। তখন বৃষ্টি পড়ছিল আর এদিকে তাদের মারামারি চলছিল। এক পর্যায়ে মধু প্রভুর দিকে বন্দুক তাক করে তাকে ভয় দেখায়। এরপর প্রভুকে আবারও পুলিশ স্টেশনে ফিরে নিয়ে আসে। এদিকে ওই সিনিয়র পুলিশ অফিসাররা ওই মহিলার খুনের ব্যাপারে সব তথ্য জানতে পেরে গিয়েছে, কারণ যে মহিলাটা খুন হয়েছে তার সব হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসগুলো পুলিশদের হাতে এখন চলে এসেছে। আর অবাক করা তথ্য হলো যে মহিলাটাকে মারা হয়েছে সে আর কেউ নয়, সে হলো মধুর ওয়াইফ। পুলিশ তখন এসব কিছু জানার পর থানা থেকে বের হয়ে পড়ে মধুর কাছে আসার জন্য। আর এদিকে দেখা যায় মধু চেয়ারে বসে প্রভুকে জোর করে মদ খেতে দেয়। তখন প্রভু বলে, তুমি কাকে মেরে ফেলেছো? সত্যি কথা বলো, ওই হাতটা কার ছিল যেটা আমি সেদিন মাটিতে দেখেছিলাম? মধু তখন এক গ্লাস মদ খেয়ে বলে, আমি কাউকে খুন করিনি। প্রভু তখন তাকে বলে, ওই হাতটা কার ছিল? মধু বলে, ওই হাতটা আমার ওয়াইফের ছিল। আর এখানে আসল টুইস্ট সবার সামনে আসে। তখন প্রভু জিজ্ঞেস করে, তুমি কেন তোমার ওয়াইফকে মেরে ফেলেছো? মধু জানায়, আমার বউ একটা পরকীয়াতে জড়িয়ে পড়েছিল। আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। এর জন্য আমি অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর ধীরে ধীরে আমার ওয়াইফ একটা ছেলের সাথে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল। একদিন আমি বাসায় ফিরে আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সারা বাড়ি খুঁজতে খুঁজতে একসময় দেখি আমার বউ গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিয়েছে। এটা দেখে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল। আমি বুঝতে পারছিলাম না ঠিক কি করব। তখনই পাশের টেবিলে একটি নোট দেখতে পাই, যেটা সে মরার আগে লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আর তোমাকে ঠকাতে পারবো না, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এটা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি আর ভাবি, এভাবে আমার বউকে কেউ মেনে নেবে না, আর কেউ তার শেষ কাজও করতে দেবে না। লোকে তাকে কলঙ্কিনী বলবে। তাই আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। এরপর প্রভু বলতে থাকে, আমার সাথে আর আমার বউয়ের সাথে যে এত বড় সর্বনাশ করেছে, আমি তাকে কোনোদিনও ছেড়ে দেব না। তাকে শাস্তি দেওয়ার জন্যই আমি বেঁচে আছি। তখন প্রভু মধুকে বলে, তুই কি করবি তার সাথে? আমি তোকে আমার বউয়ের মাংস খেতে দিয়েছি। এই কথা শুনে প্রভু বমি করতে শুরু করে আর মধু তার দিকে পিস্তল ধরে রাখে। আসলে শুরুতেই যেটা দেখা গিয়েছিল, প্রভুর অনেকবার বলার পরও মধু মাংস খাচ্ছিল না, কারণ ওটা ছিল আসলে তার বউয়ের মাংস। আর এখান থেকেই জানা যায় মধুর বউয়ের সঙ্গে আর কেউ নয়, বরং প্রভুরই সম্পর্ক ছিল। প্রভু মধুর ছোটবেলার বন্ধু হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে শেষমেশে মধুর বউকে সুইসাইড করতে হয়েছে। অন্যদিকে দেখা যায় পুলিশরা তাদের স্টেশনের দিকে আসছে। তারা মূলত মধুকে নয়, বরং প্রভুকে ধরার জন্যই আসছিল। কেননা প্রভু আর মধুর বউয়ের সমস্ত কল লিস্ট আর মেসেজ তারা দেখে সবকিছু বুঝতে পেরেছে। আর এই কারণে পুলিশ সন্দেহ করেছিল যে মধুর বউয়ের মৃত্যুর পেছনে প্রভুর হাত থাকতে পারে, কারণ পুলিশরা জানতো না যে মধুর বউ সুইসাইড করে নিয়েছে। যেহেতু তারা লাশের সম্পূর্ণ অংশ পুরোপুরি পায়নি, বিভিন্ন জায়গায় কাটা অবস্থায় পেয়েছে, তাই পুলিশ প্রভুকে ধরার জন্যই স্টেশনের দিকে যাচ্ছিল। প্রভুকে ধরলে আসল ঘটনা সবার সামনে চলে আসবে। এদিকে দেখা যায় প্রভুকে মধু সেই কাটা তারের কাছে নিয়ে এসে বেঁধে রাখে বৃষ্টির মধ্যে মারার জন্য। কিন্তু প্রভু তাকে অনেক অনুরোধ করে বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে এভাবে মেরো না। তুমি আর আমি তো সেই ছোটবেলার থেকেই একসাথে বড় হয়েছি, আমাদের একসাথে কত স্মৃতি আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দাও। তখন মধু বলে, তোমাকে তো মরতেই হবে, কারণ তুমি আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করে দিয়েছো। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বউয়ের সাথেও করেছো, আর তোমার কারণেই আমার বউ সুইসাইড করেছে। এরপর সে প্রভুকে সেখানে কারেন্ট শক দিয়ে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যেতেই মধু দেখে এদিকে পুলিশের গাড়ি আসছে। তখন সে গাড়ির সামনে গিয়ে অনেক কান্নাকাটি করে বলে, স্যার আপনারা প্রভুকে বাঁচান, ওর উপর বজ্রপাত পড়েছে। এখানে সে এমন একটা ভান করে যেন সে প্রভুর জন্য অনেক চিন্তা করছে। আসলে সে এমন অভিনয় করছিল যাতে পুলিশ তার উপর কোনো কিছু সন্দেহ না করে। এরপর পুলিশ অফিসার সেখানে গিয়ে দেখতে পায় প্রভু মারা গিয়েছে। পরের দিন সকালে ওই পুলিশ অফিসার যোশী মধুকে বলে, তুমি বাড়িতে চলে যাও এবং কিছুদিন রেস্ট নিয়ে তারপরে এসো। মধু যখন রেডি হওয়ার জন্য ভেতরে যাচ্ছিল, তখন পুলিশ অফিসার দেখতে পায় মধুর পেছনে শার্ট ছেঁড়া। এরপর সে প্রভুর লাশের ওখানটায় ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখে কাঁটা তারের বেড়ায়ও ছেঁড়া শার্টের অংশ। এটা দেখে সিনিয়র অফিসার যোশী বুঝে যায় যে প্রভুকে মারার পেছনে মধুরই হাত রয়েছে। এটা বুঝতে পেরেও সে মধুকে কিছুই বলে না, কারণ তার স্ত্রীও পরকীয়া করে তার সহকর্মীর সাথে চলে গিয়েছে, আর সেই কারণে সে মনে করে এসব মানুষকে মেরে ফেলা একদম সঠিক। এরপর যোশী সে তার সিনিয়র অফিসারকে ফোন করে বলে অমৃতার হত্যাকারী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। আর এদিকে দেখা যায় মধু চলে যাচ্ছে ছুটিতে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা দেখার পর আপনাদের কি মনে হয়, মধু নামের যে লোকটা ওয়াইফের শরীরের মাংস কেটে তার বন্ধুকে খাওয়ালো, সে কি খুব জঘন্য একটা মানুষ?
নাকি তার বন্ধু এবং তার ওয়াইফের কুকীর্তির কথা জানার পরে সে যা করেছে তা ঠিকই করেছে? অন্যদিকে মধুর ওয়াইফ তার হাজব্যান্ডকে কিছু না জানিয়ে সুইসাইড করে ফেললো, এটাও কি তার সঠিক হয়েছে? নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদের। আজকের এই গল্পের শেষে এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের ওপরেই থাকলো, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে এইরকমই টুইস্ট এবং রহস্য রোমাঞ্চে ভরপুর কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।